গতকালের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতেও ওসিআই নিয়ে আলোচনা করব, কিছু খবর রয়েছে। তো সেটা অলরেডি খালিদ জামিল বিকেলে কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছে। পুরোটা হয়তো উনি ডিটেলে বলেননি, তো ডিটেলটা আজকে আমি আলোচনা করে নেবো। কিছু পজিটিভ পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে। এছাড়া মোহনবাগানকে নিয়ে কিছু খবর আছে, তবে সেগুলো নেগেটিভ খবরই বলতে পারেন একটা অ্যাঙ্গেল থেকে। প্রথমে যদি ওসিআই নিয়েই আলোচনা করি তাহলে এটাই বলতে হয় যে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার বলতে পারেন বা ওসিআই প্লেয়ার বলতে পারেন, তারা কিন্তু রায়ান উইলিয়ামসের মতো পাসপোর্ট ছেড়ে, মানে নিজের দেশের পাসপোর্ট ছেড়ে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করে ভারতকে রিপ্রেজেন্ট করতে রেডি আছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনে থাকবেন যে রায়ান উইলিয়ামসের সঙ্গে ইয়ান ঢান্ডার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে একটা কমেন্ট এবং মানে তার রিপ্লাই এরকমভাবে কথা বিনিময় হয়েছিল, এবং সেখানে রায়ান উইলিয়ামসকে যখন কনগ্র্যাচুলেশন জানায় ইয়ান ঢান্ডা, তখন রায়ান উইলিয়ামস রিপ্লাইতে বলে যে এবার কিন্তু তোমার পালা। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ইয়ান ঢান্ডার এখানে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা আমরা আগেও শুনেছিলাম তার একটা ইন্টারেস্ট রয়েছে। গতকাল রেভ স্পোর্টসের একটা ইন্টারভিউতে শান হুন্ডাল বলেছে, সেও একজন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, বিদেশে খেলেন। সে তো ডাইরেক্টলি বলছে সে ভারতকে রিপ্রেজেন্ট করতে রেডি, কিন্তু সিস্টেম তার জানা নেই, কীভাবে পাসপোর্ট সারেন্ডার করতে হয়, কিভাবে ইন্ডিয়ার পাসপোর্ট নিতে হয় সে সম্পর্কে এআইএফএফের সাথে সে যোগাযোগ করার চেষ্টা করছে এবং জানার চেষ্টা করছে পুরো প্রসিডিওরটা কী। এবং ভারতে আইএসএলে সম্ভবত 1 বছর খেলতে হয় ভারতীয় ফুটবলে, তার জন্যও সে রাজি আছে, সেই জন্য সে আইএসএলের ক্লাবও খুঁজছে। গত বছর মোহামেডানের সঙ্গে তার এক প্রস্ত কথাবার্তা হয়েছিল, কিন্তু ফাইনালি তার সঙ্গে কোনো ডিল হয়নি, ফলে সে আসতে পারেনি। তো সে মুখিয়ে আছে ভারতের কোনো ক্লাব থেকে অফার পাওয়ার জন্য। তো এরকম আরও 3-4 জন প্লেয়ার আছে যারা রেডি। এটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আপনি একটা পজিটিভ নিউজ বলতে পারেন, যেটা আমরা চাইছিলাম যে ওসিআই প্লেয়াররা ভারতকে রিপ্রেজেন্ট করুক, তার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত বাড়ছে। তো একটা নেগেটিভ পয়েন্টও আছে, ফুটবলের নিরিখে নয়। গতকাল যখন খালিদ জামিল প্রেস কনফারেন্স করে এই খবরটা দিলেন যে না, বেশ কিছু ওসিআইকে তারা টিমে নিতে চায়, 3-4 জন ওসিআইকে তারা টিমে রাখবে, তাদের শর্ট লিস্টেডও করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে, কথাবার্তা চলছে, এখনও সব কিছু ফাইনাল হয়নি। এবং এটা থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ডুয়াল সিটিজেনশিপের যে ব্যাপারটা ছিল সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ভারতীয় ফুটবলের প্ল্যানিংটা এরকমই যে 3-4 জন যারা এইভাবে পাসপোর্ট ছেড়ে আসবে তাদেরকেই ইন্ডিয়া টিমে নেওয়া হবে। এবং ডুয়াল সিটিজেনশিপ চালু করলে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে, দেখা গেল 11 জন প্লেয়ারই ওসিআই হয়ে গেল, ভারতের টিম তো মারাত্মক লেভেলে পৌঁছে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ভারতীয় প্লেয়ার, যারা ভারতেই বড় হয়েছে, ভারতেই বেড়ে উঠেছে, ভারতেই থাকে, তারা সেইভাবে আর সুযোগ পাবে না, সেই কারণেও হতে পারে। তবে ডুয়াল পাসপোর্টের দিকে আমার অন্তত মনে হচ্ছে কোনোভাবেই যাবে না। এইভাবে যারা আসবে তাদেরকে ইন্সপায়ার করা হবে, তাদেরকে বোঝানো হবে তারা এখানে খেললে কী কী সুবিধে পেতে পারে, এবং আর বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হবে। ফলে আইনের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, যেটা আগেও ছিল নিয়ম। ইজুমি আরাতাও এইভাবে এসেছিল, রায়ান উইলিয়ামসও একই সিস্টেমে এসেছিল। এখন এটা বলতে পারেন যে এআইএফএফ এবং ভারতীয় ফুটবল চেষ্টা করছে যে বাকিদেরও ইন্সপায়ার করে এইভাবে যদি আনা যায় এবং এর সংখ্যাটা আস্তে আস্তে বাড়ানো যায়, কিন্তু সেটা 3-4 জনের বেশি তারা আনতে চাইছে না, এটাও তাদের কথা থেকে বোঝা যাচ্ছে। এরপরে যে কথাটা বলেছেন খালিদ জামিল, সেটা কিন্তু এক ধরনের বোমা ফাটানো বলতে পারেন। সেটা হচ্ছে যে যেহেতু আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম খালিদ জামিল নিজের ইগোর জন্য মোহনবাগানের প্লেয়ারদের নিল না, তাই জন্য ভারতীয় ফুটবল টিম বাংলাদেশের কাছে হেরে গেল। খালিদ জামিল কিন্তু কালকে ইন্টারভিউতে বললেন বিষয়টা সেরকম নয়, কারণ তিনি একটা ডেটে প্র্যাকটিস শুরু করেছিলেন, সেই সময় কোনো খেলা ছিল না, কিন্তু ফিফা উইন্ডোও ছিল না। তো মোহনবাগান তাদের প্লেয়ারকে ছাড়েনি, তারা ম্যাচের কয়েকদিন আগে যখন ফিফা উইন্ডো শুরু হয় সেই সময় ছাড়তে চেয়েছিল, কিন্তু খালিদ জামিল আগে থেকে যেহেতু প্র্যাকটিস করাচ্ছেন, তিনি ঠিক করে নিয়েছিলেন যে যে টিমটা তিনি পাবেন প্রথম দিন থেকে সেই টিমটাকে নিয়েই তিনি খেলবেন। মাঝখান থেকে মোহনবাগানের প্লেয়ারদের যোগ দেওয়াটা তিনি অতটা ইন্টারেস্ট প্রকাশ করেননি, বা তিনি চাননি যে মাঝখানে এসে প্লেয়াররা ঢুকুক, তারা প্রথম থেকে যারা খেলছে তারাই খেলবে, এই মানসিকতা নিয়েই তিনি এগিয়েছিলেন। তো বলতে পারেন ভারতীয় টিমে মোহনবাগানের প্লেয়ারদের না খেলানোর ক্ষেত্রে ইনডাইরেক্টলি তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন।
সত্যি কথা বলতে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু কোণঠাসা অবস্থা। যাই রিপোর্ট বেরিয়ে আসছে, যাই ঘটনা ঘটছে, সবই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধেই যাচ্ছে। তা সে আনোয়ার কালী কেস হোক, বা ইরান না যাওয়া হোক, বা মলিনার পছন্দ অনুযায়ী মিডফিল্ডার না আনাটাও মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধেই গেছে। এমনকি যদি বলেন মোহনবাগান ম্যানেজমেন্টের যারা লাস্ট ভরসা ছিল, যে মোহনবাগানের সমর্থকরা, যাদের একটা অংশ মোহনবাগান ম্যানেজমেন্টকে চিরকাল সাপোর্ট করে গেছে, তারাও কিন্তু এখন মোহনবাগান ম্যানেজমেন্টের বিরোধী হয়ে গেছে। আজকে আমার ভিডিও বলে নয়, আমি বিভিন্ন লোকের ভিডিও দেখেছি, 10 থেকে 12টা ভিডিও প্রতিদিন দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলের। সেখানেও কিন্তু যদি 100টা কমেন্ট আসে, তার মধ্যে 75% কমেন্ট আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট বিরোধী, এবং প্রত্যেকেরই বক্তব্য এই ম্যানেজমেন্টকে আগে বদলাও, এই ম্যানেজমেন্ট চলবে না, প্লেয়ার পরে বদলাবে, কোচ পরে বদলাবে, আগে ম্যানেজমেন্ট বদলাও, এইরকম একটা কমেন্ট বারবার আসছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রতি কিন্তু সমর্থকদের একটা বড় অংশ ক্ষুব্ধ হয়ে আছে। এখানে আমি দু একটা কথা বলতে চাই, যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে পারছে না যে কর্পোরেট ক্লাব চালানো আর পাবলিক ক্লাব চালানো, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। পাবলিক ক্লাবটা চালানো কিন্তু খানিকটা রাজনীতি করার মতোই, মানে আপনি যখন রাজনীতি করছেন তখন আপনাকে বুঝতে হবে মানুষ কি চাইছে, সেটাই বেশি ইম্পর্টেন্ট, আপনি কি চাইছেন সেটা নয়। কর্পোরেট ক্লাবের ক্ষেত্রে যেটা হয় যে আপনার নিজের ডিসিশান, নিজের কোম্পানি, আপনি নিজেই ডিসিশান নেবেন, তাতে ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে। কিন্তু পাবলিক ক্লাব বা মোহনবাগানের মতো ক্লাবের ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না, এখানে সমর্থকরা একটা বড় ফ্যাক্টর। তো ঠিক রাজনীতির মতো আপনাকে এখানে বুঝতে হবে সমর্থকরা কি চাইছে। আপনি সমর্থকদের কথা শুনে বা সমর্থকদের মতো চলে একটা ডিসিশান নিলেন, সেই ডিসিশান ফেল করলে সমর্থকরাও কিছু বলবে না। কিন্তু আপনি আপনার মতো ডিসিশান নিলে সেটা যদি সমর্থকদের বিরোধী হয়, তারপরে যদি সেই ডিসিশানটা ফেল হয়, তাহলে কিন্তু সমর্থকরা ছেড়ে দেবে না। আপনি যদি এটা ভেবে থাকেন যে দিনের শেষে রেজাল্ট দিলে সমর্থকরা সব কিছু ভুলে যাবে, সেটাও কিন্তু আমার মনে হয় ভুল ধারণা। তো মোহনবাগান ক্লাব চালাতে গেলে আপনাকে সমর্থকদের কথা শুনে চালাতে হবে, এটা আমি বলছি না, কিন্তু সমর্থকদের মনটা রেখে চালাতে হবে, সমর্থকদের সঙ্গে একটা প্যারালাল কানেকশান রাখতে হবে, এবং সমর্থকদের যে কোনোভাবে আপনাকে তুষ্ট রাখতে হবে, প্রয়োজনে এক্সপ্লেনেশান দিতে হবে, যেটা কর্পোরেট ক্লাবে প্রয়োজন হয় না, আপনাকে কারোকে এক্সপ্লেনেশান দেওয়ার দরকার থাকে না। আশা করি মোহনবাগান ম্যানেজমেন্ট ধীরে ধীরে হোক বা যতদিনেই লাগুক, এটা বুঝে যাবে যে ক্লাবটা চালাতে গেলে কিভাবে সমর্থকদের সঙ্গে একটা কানেকশান তৈরি করতে হবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।